পার্শ্ববর্তী ভারতের একটা আমাদের বিডিআরের প্রতি একটা সবসময় একটা আক্রোশ ছিল। বিকজ আপনি যদি দেখেন পূর্বের একটা পাদোয়া ঘটনা, তারপরে সিলেটের ওইটার ঘটনা, আখাউড়ার ঘটনা, এরকম অনেক ঘটনা আছে যেসব সমস্ত ঘটনায় বিএসএফ পর্যুদস্ত হয়েছে বিডিআরের কাছে। অ্যাজ এ ব্রিগেড কমান্ডার কেন ফেল করলেন যে সেনাবাহিনীকে ভেতরে ঢুকাতে পারলেন না? মইনুল আহমেদের আসা উচিত যে উনি বিং এ চিফ অফ আর্মি স্টাফ, উনি ওনার কলিগদের বাঁচাতে পারলেন না। 57 জন অফিসার ওখানে তাদের হাতে নিহত হলো। এইটা কেন হলো? ডিবির থেকে যে তদন্ত হয়েছিল কাহার আকান সাহেব, ওনাকেও সেই রিটায়ারমেন্ট থেকে ডেকে নিয়ে এসে ওনাকে এখানে বসে, উনি ওনার সঠিক তদন্ত উনি করেন নাই। ওনাকে সরকার যেভাবে বলেছিল ওই সময় যে তদন্তটা এইভাবে ঘোরাইটা অনেকটা, যদি আমি উদাহরণ দিই, পড়ে গেছি আপনার গরুর রচনা এসে গেছে নৌকা ভ্রমণ। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর যে মনোবল সেটি দুর্বল করে দেওয়া, সততা নিষ্ঠার সাথে যে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে সেই জায়গাটাই বড় আঘাত করা হয়েছে। পরবর্তীতে কি প্রভাব পড়েছিল সেনাবাহিনীতে? এরপরেও আপনি সেনাবাহিনীতে ছিলেন কিছুদিন, আমি যতটুকু জানি। আমি অল্প কিছুদিন ছিলাম। এটা যে একটা প্রভাব পড়েছে, অসম্ভবভাবে প্রভাব পড়েছে। আমি একটু উদাহরণ সহকারে বলি। বিডিআর যদিও প্যারামিলিটারি ফোর্সের মধ্যে পড়ে, বাট এটা কিন্তু প্যারালাল সেনাবাহিনীর মতোই একটা ফোর্স। কিন্তু এটার কারণ হচ্ছে সিমিলার কিছুটা। এটার কারণ হচ্ছে যে কোনোদিন যদি আমাদের দেশে কোনো দেশ আক্রমণ করে, তার ফার্স্ট লাইন ডিফেন্সটা কিন্তু এই বিডিআর দিয়েই করা হবে কিন্তু। এবং বিডিআরের লিডারশিপ কিন্তু আর্মি অফিসারদের হাতে। বিডিআরের কিন্তু নিজস্ব বিভাগীয় অফিসার পর্যন্তই আছে, কিন্তু বাকি সমস্ত কমান্ড লিডারশিপ কিন্তু সেনাবাহিনী থেকে 2 বছর 3 বছরের জন্য ওখানে ডেপুটেশনে যান, যাওয়ার পর ওখানে কাজ করেন। তো ওদের যে ট্রেনিংটা, এই ট্রেনিংটা কিন্তু অনেকটা আমাদের সেনাবাহিনীর সৈনিকরা যে ট্রেনিংটা নেয় সেই ট্রেনিংই করে। এবং অস্ত্র প্রায় মোরললেস এমজি থেকে শুরু করে আপ টু 7.62 রাইফেল একই রকম, কোনো পার্থক্য নাই। বিকজ তারা ফার্স্ট লাইন ডিফেন্স কিন্তু 15 দিন ঠেকাবে মিনিমাম, অ্যাজ পার আওয়ার রুল। তারা 15 ডেজ অ্যাটলিস্ট তারা বর্ডারটাকে তারা সামলাবে। বিকজ এটা কমান্ডের পিছনে কিন্তু আর্মি অফিসাররাই আছে। তো এখন মনে করেন, আমি এখন আসি আপনার, এটা মিলন ভাই যে বলেছেন অলরেডি, উনি উল্লেখ করেছেন যে কারার মধ্যে থাকতে পারে। এটা সবসময়ই পার্শ্ববর্তী ভারতের একটা আমাদের বিডিআরের প্রতি একটা সবসময় একটা আক্রোশ ছিল। বিকজ আপনি যদি দেখেন পূর্বের একটা পাদোয়া ঘটনা, তারপরে সিলেটের ওইটার ঘটনা, আখাউড়ার ঘটনা, এরকম অনেক ঘটনা আছে যেসব সমস্ত ঘটনায় বিএসএফ পর্যুদস্ত হয়েছে বিডিআরের কাছে। তাদের অনেক অফিসার সৈনিক মারা গেছে। এই যে একটা ক্ষোভ তখন থেকে আছে। বিকজ বিডিআরের সাথে যদি বিএসএফকে আপনি বিচার করেন, তাহলে কিন্তু বিএসএফ ক্যানট স্ট্যান্ডস বিসাইড বিডিআর। এইটা হওয়াতে আপনার বিডিআরের মনোবলও যেমন ভেঙে গেছে, বিডিআর থেকে বিজিবি নামকরণ করতে কিন্তু তাদের মনোবল কিন্তু বেড়ে যায় নাই, মনোবল কিন্তু ভেঙে গেছে। ঠিক তদ্রূপভাবে আপনি মনে করেন 57 জন চৌকস অফিসার, যেটা খয়মভাবে বললেন, এই যে আত্মস্থিতি দিলে যে নৃশংস হত্যাকাণ্ড তাদেরকে করা হলো, এই হত্যাকাণ্ডে আপনি কি এটা কি স্বাভাবিক না অন্যান্য অফিসারের মধ্যে এটা একটা দাগ পড়া? এবং আরও বড় কষ্টটা হচ্ছে যে এটার বিচার হয় নাই। এর বিচার তো আমরা করতে পারি নাই। এবং প্রধানমন্ত্রী স্বয়ং 25শে ফেব্রুয়ারি ঘটনার পরে যখন 1 মার্চ উনি সেনাকুঞ্জে গিয়েছিলেন, সেখানে তো আপনারা অডিও ভয়েস, যদিও ভিডিও ছিল না, অডিও ভয়েস, সেখানে অফিসারদের কি পরিমাণ ক্ষোভ ছিল যে এতগুলো অফিসারকে মারা হলো। আরও দুঃখের বিষয় যে ধরেন এরকম একটা মিউটিনি হলো বা যেটা একটা হত্যাকাণ্ড হলো, সেনাবাহিনী জাহাঙ্গীর গেট থেকে এই বিডিআর পর্যন্ত যে আমাদেরকে আত্মরক্ষা করতে পারলো না। এটা দুঃখজনক। তারা তো যায়নি, এটা যায় নাই। তারা হচ্ছে এসে ধানমন্ডি পর্যন্ত থেমে গেল। থামবে কেন? কার নির্দেশে থামা হলো? তার বিচার হওয়া উচিত। ওই সময় যদি আপনাকে আমি বলছি, যদি সেনাবাহিনী ভেতরে ঢুকতো 11টার আগে, কিন্তু হত্যাকাণ্ড তেমন হয় নাই। ভাই, আমি একটা জিনিস একটু পরিষ্কার হতে চাচ্ছি, একটু বলে জিজ্ঞেস করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে ক্যান্টনমেন্ট থেকে যে সেনাবাহিনী ধানমন্ডি পর্যন্ত গেল, তারপরে যে তারা আর গেল না, এইটা তো গভর্নমেন্ট নিশ্চয়ই একটা ডাইরেকশন দিয়েছে, একটা তোমরা যেও না, তাই না?
সেনাবাহিনী এটা শুনলো কেন? তার নিজের কলিগ, এখন ধরেন বলতে পারেন যে তার এখন নিজের ব্লাড ওইখানে মারা যাচ্ছে, এটার পরেও সেনাবাহিনীর অফিসাররা কেন মুভ করলো না? এটা এখন একটু এই যদি জায়গাটায় আমি clear আপনাকে হেল্প করি, এটা আপনি বলতে সুবিধা হবে। শেখ হাসিনা তার বয়ানে বলছে, তখনকার প্রধানমন্ত্রী, যে আমি সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছিলাম যাওয়ার জন্য। সেনাপ্রধান মঈনুদ্দিন বলছেন যে আমি প্রাইম মিনিস্টারের অনুমতি পাইনি। এটা কিন্তু আচ্ছা, এখন বলেন আপনি। উনি বললেন। আমি এই প্রশ্নটা প্রধানমন্ত্রীকে আমি নিজে হ্যাঁ, এই করেছিলাম। তো আপনি করছিলেন। তো উনি উত্তর দিয়েছিলেন যে আমি মঈনকে বলেছিলাম, উনি আপনার সেনাপ্রধানকে বলেছিলাম, উনি বলেছিলেন যে এখান থেকে যেতে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। আমি এর উত্তরে বলেছিলাম যে জাহাঙ্গীর গেট থেকে যদি পিলখানা যেতে 3 ঘন্টা, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগে, সেই সেনাবাহিনীতে আমাদের দেশে দরকার নাই। আপনাকে এই শুদ্ধ আরেকটা বলে রাখি, 46 ব্রিগেড যেটা আছে আমাদের, এরা হলো অলওয়েজ 6 hours to 12 hours এর এনটিএমে থাকে, নোটিস টু মুভ, দে আর অলওয়েজ রেডি রেডি ফর এনি ক্রাইসিস লাইক মুভমেন্ট। ফায়ার সার্ভিস। হ্যাঁ, তারা হলো এনটিএমে থাকে, নোটিস টু মুভ এনি টাইম। আপনি দিবেন 6 hours সময়ের মধ্যে ওরা একটা কোম্পানি ক্যান মুভ আউট। Exactly. সেই 46 ব্রিগেডে তো ওটা ছিল। যদি ফুল ব্রিগেড মুভ করা সম্ভব না হলেও ওই এনটিএমে যে কোম্পানিটা ছিল সেই কোম্পানিতে আসতে পারতো। ওই সময় যে ব্রিগেড কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হাকিম, ওনাকেও টকশোতে এখন আসা উচিত আমি মনে করি। এসে সত্য জাতিকে বলা উচিত যে উনি অ্যাজ এ ব্রিগেড কমান্ডার কেন ফেল করলেন, যে সেনাবাহিনীকে ভেতরে ঢুকাতে পারলেন না। Definitely, মইনুল আহমেদের আসা উচিত যে উনি বিং এ চিফ অফ আর্মি স্টাফ, উনি ওনার কলিগদের বাঁচাতে পারলেন না। 7-8 জন অফিসার ওখানে তাদের হাতে নিহত হলো। এইটা কেন হলো এটা তো বলতে হবে, তো জাতি তো জানতে চায়। আমি অ্যাজ এ সোলজার আই অলসো ওয়ান্ট টু নো হোয়াই দে বিন কিল্ড অন দ্যাট ডে। ওনারা তো আসেন নাই। ওনারা কিন্তু আবার প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি শুনেছি স্বয়ং বিডিআর ডিজির পাশে দাঁড়িয়ে, যে প্রধানমন্ত্রীর সাথে যখন উনি কথা বলছিলেন, উনি বলছেন যে তোমরা একটু অপেক্ষা করো, অলরেডি সেনাবাহিনী মুভ করেছে, তোমাদেরকে রেস্কিউ করবে, তোমরা ওখানে একটু অপেক্ষা করো। আমরা ওখানে অপেক্ষাই করে যাচ্ছিলাম, কিন্তু সেনাবাহিনী তো আর ঢুকলো না। কিন্তু সেনাবাহিনী যে আর আসবে না, এইটা কিন্তু উনি কোনো সংবাদের মাধ্যমে আমাদেরকে জানান নাই। আমরা কিন্তু ওখানে মানে একটা অসহায়ের মতো ওখানে ধরা পড়ে গেলাম। আর আপনাকে একটা কথা আজকে জানায় রাখি, আমরা কিন্তু সৈনিকের কাছে অনেক বলছি, ভাই মাফ করে দাও, আমাদের মেরো না। ডিজি মহোদয়কে আমার সামনে হত্যা করা হয়েছে, উনি কিন্তু একবারের জন্যও বলেন নাই যে হলো তোমরা আমাকে মেরো না। উনি বীরের মতো চলে গেছেন, একবারও মুখ দিয়ে বলেন নাই যে তোমরা আমাকে মেরো না। আমি কোনোর কাছাকাছি ছিলাম, ওই তো একটু সামনে ছিলেন, আমি পিছিয়ে ছিলাম। উনি কিন্তু, আমরা কিন্তু বলেছি যে আমরা কোনো অন্যায় করিনি, তোমরা আমাদের আমরা বাঁচার জন্য বলেছি, এটা সত্য কথা। কিন্তু ডিজি বলেন নাই। ডিজি কিন্তু বীর দর্পে তার জীবনটা উৎসর্গ করে দিয়েছে। ডিজি সাহেবের ছেলে একটা স্টেটমেন্ট করছিল, হ্যাঁ, ছেলেরা কিনে একটা বক্তব্য দিয়েছিল ওই যে সেনা শহীদদের মধ্যে। তো এখন ধরেন এই যে আপনি মনোবলের কথা বললেন, তো মনোবল, এই যে 15 বছর আমি কথা বলতে পারিনি, এটাই তো মনোবল ভেঙে গেছে আমার। 15 বছর কিছু বলা যায় নাই ভয়ে। আমি আজকে তো আপনাকে আমি একটু সাহস করে বলতেছি, তারপরও আমাকে কতজন অনেকভাবে বলে খবরদার তোরা যাওয়ার দরকার নেই ওখানে। সেনাবাহিনী থেকে আপনার অকালীন অবসর কেন হলো, তারপরে কি হলো, বা 15 বছর কেমন ছিল? আসলে আমি আমার 2টা দোষ। একটা দোষ হলো আমি কেন মরলাম না, এটা একটা দোষ আমার। আরেকটা দোষ হচ্ছে যে আমি 1 মার্চ জাস্ট ঘটনার পরপরই 1 মার্চে দ্যাট টাইম আই ওয়াজ ট্রমাটাইজ, ফুল ট্রমাটাইজ। খুবই স্বাভাবিক। তো 1 মার্চ সেরাকুঞ্জে যে প্রধানমন্ত্রী যে অফিসারদের সাথে যে কথা বলার জন্য এসেছিলেন, দরবার হয়েছিল যেটা, সেখানে আমি প্রধানমন্ত্রীর সাথে প্রায় 40 থেকে 45 মিনিট ওনার সাথে এই ঘটনাগুলো নিয়ে আমি অনেক প্রশ্নবান ওনাকে করেছিলাম। উনি কোনোটারই কোনো প্রশ্নের সঠিক উত্তর আমাকে দেন নাই, বা আমাদের ওখানে যারা উপস্থিত অফিসার ছিল তাদেরকে দেন নাই। যদিও শেষে আমি ওনার কাছে, উনি বলেছিলেন যে আমি মা হিসাবে এই প্রোগ্রামে আসছি, আমি প্রধানমন্ত্রী আসে নাই। শেষে আমি যদিও ওনার কাছে মাপ চেয়েছিলাম যে আমি ছেলে হিসাবে অনেক কথা বলেছি, যদি আমার অন্যায় থেকে মাপ করে দেন, কিন্তু সেই মাপ আমাকে উনি করেন নাই। পরবর্তীতে আমাকে কোনো পদোন্নতিও দেওয়া হয় নাই, আমি বাড়ি অবসরে চলে গেছি। এলপিআর কালীনের সময়ে প্রথমে আমাকে বিদেশ যাওয়া বন্ধ করে দিল। বিদেশ যাওয়া বন্ধ করার পরে আমি এলপিআরে আছি যখন, হঠাৎ আমি চিঠি পেলাম যে আমাকে আবার টেম্পোরারি অ্যাটাচমেন্ট করছে বিডিআরে, সেনাবাহিনী থেকে চিঠি আসলো যে আপনাকে কয়েকদিনের জন্য বিডিআর হেডকোয়ার্টারে আবার অ্যাটাচ করা হলো। কেন? ওখানে যে সরকারি উকিল ছিল, সেই উকিলের মাধ্যমে আমাকে একটু
ব্রেন ওয়াশ করা, যে আমি যে স্টেটমেন্টগুলো দিয়েছি সেই স্টেটমেন্টগুলো চেঞ্জ করার জন্য। তো আমি অনেক চেষ্টা করেছে তারা। এখানে একটু বলে রাখি যে ডিবির থেকে যে তদন্ত হয়েছিল কাহার আকান সাহেব, ওনাকেও সেই রিটায়ারমেন্ট থেকে ডেকে নিয়ে এসে ওনাকে এখানে বসে, উনি ওনার সঠিক তদন্ত উনি করেন নাই। ওনাকে সরকার যেভাবে বলেছিল ওই সময় যে তদন্তটা এইভাবে ঘোরাইটা অনেকটা, যদি আমি উদাহরণ দিই, পড়ে গেছি আপনার গরুর রচনা এসে গেছে নৌকা ভ্রমণ, সে কোনো রকমের গরুকে নৌকায় তুলে গল্প না, সেরকমভাবেই উনি ওনার তদন্তটা শেষ করেছেন। এই কাহার আকুন সাহেবেরও কিন্তু এখন আসা উচিত, কতখানি সততার সাথে ওই তদন্ত করেছিলেন। এবং আমি শেষে বলতে চাচ্ছি, যেহেতু যে তদন্ত কমিশন এবং হাইকোর্টের রায়ে দুই জায়গায় বলা হয়েছিল, হাইকোর্টে বলা হয়েছিল একটা ইনকোয়ারি তদন্ত কমিশন করার জন্য, ওখানেও বলা হয়েছিল একটা গভীরে যে এর পিছনে কারা ছিল এটা বের করার জন্য। এখন যদি কোনো তদন্তটা জন্য একটা তদন্ত কমিশন হওয়া উচিত, এই তদন্ত কমিশনের এখন টার্মস অফ রেফারেন্স 3টা হওয়া উচিত। নাম্বার 1, পরিকল্পনা থেকে শুরু করে এক্সিকিউশন আফটার 25, 26 পর্যন্ত যে এক্সিকিউশনটা হয়েছিল এটার বের করতে হবে যে এই সাথে কাজ জড়িত ছিল। নাম্বার 2 হচ্ছে, যখন প্রধানমন্ত্রী ডিএডে তৌহিদকে দায়িত্ব দিলেন, প্রতিনিধি হিসেবে ঘোষণা করলেন, সাধারণ ক্ষমা করলেন, 25 তারিখ দুপুর থেকে শুরু করে 26 তারিখ সেনাবাহিনী দখল নেওয়ার আগ পর্যন্ত যে যে ঘটনা ওখানে নির্যাতন, যে সমস্ত মাটিতে পুঁতে ফেলা, ড্রেনে ফেলে দেওয়া, যেই সমস্ত যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা বের করতে। এবং আমি ওই সময় সরকারের সময় চারিদিকে আর্মি আছে, র্যাব আছে, এক রাতের মধ্যে এই 7-8 হাজার বিডিআর সৈনিক কিভাবে পালিয়ে গেল? আপনি আমাকে শুধু একটা উত্তর দেন। আমরা এই 107 জন অফিসার ওখান থেকে বেরোতে পারলাম না, কিন্তু ওখান থেকে 7-8 হাজার সৈনিক এক রাতে, যেখানে দি হোল পিলখানা ইজ সারাউন্ডেড বাই আর্মি অ্যান্ড র্যাব, কিভাবে ওরা এক রাতের মধ্যে 7-8 হাজার সৈনিক বের হয়ে চলে গেল? হাউ ইটস পসিবল? তার মানে তাদেরকে সুযোগ দিয়ে আসছে চলে যাওয়ার জন্য। এটারও বিচার করতে হবে। নাম্বার 3 যেটা হচ্ছে যে, যখন এই দুটা হয়ে যাওয়ার পরে যারা দায়িত্ব নিলেন পিডিআর, জি, এই দায়িত্ব নেওয়ার সময় যারা ছিলেন তারা সঠিক কাজটা তদন্তের জন্য করেছেন কিনা এটা বের করা উচিত। যদি না করে থাকেন তাহলে তাদেরও বিচার হওয়া উচিত।